আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আমাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মাহবুবা জানি ডানা এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, তাদের জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গাদের জন্য সহযোগিতা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। পরে প্রায় 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে একসঙ্গে ইফতার করেন গুতেরেস ও ইউনুস। আরও জানাচ্ছেন এয়ার বাদল। উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর খোঁজ খবর নেন এবং বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। পরে তিনি বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘ আন্তরিকভাবে কাজ করে যাবে। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. Unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. অন্যদিকে কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প এবং খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের 2টি সাইটও পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। বিমানবন্দরটি চালু হলে এখান থেকে প্রতিদিন 40 থেকে 50টি এয়ারক্রাফট ওঠানামা করবে। সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে। 4 দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এআর বাদল, আরটিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ গ্রহণ করে তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আর বৃহত্তর প্যাকেজ গ্রহণ করলে নির্বাচন হবে জুনে। আজ নিজ কার্যালয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এই অবস্থান তুলে ধরেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুপুর বেলা 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তন জাতিসংঘ সবসময় পাশে থাকবে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে দেশটির সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা পাশে থাকবে বলে জানান তিনি। আসিয়ার চেয়ে আরও ভয়াবহ ও নির্মম ঘটনা ঘটলেও তার সামনে আসে না। এসব অপকর্মের সঙ্গে জড়িতরা গণমাধ্যমের সুবিধাভোগীদের সাথে আঁতাত করে আড়ালে থেকে যায়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের স্তম্ভগুলো অকেজো হওয়ায় দেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। রাজনীতির চেয়ে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, পরস্পর সমালোচনা করলেও সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ রক্ষা করাই লক্ষ্য হওয়া উচিত। বিগত 16 বছর আওয়ামী লীগ শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির রেশে এখনও দেশে ধর্ষণের মতো অপরাধ ঘটছে।
এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে জেলা ও মহানগরে নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল গঠনের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে এবং তা প্রশ্রয় দিচ্ছে ভারত, যা বাংলাদেশের জনগণ আর সহ্য করবে না। বিগত 16 বছর দুঃশাসনে আমাদের অতি পরিচিত শান্তি ও সুস্থময় পরিপার্শ্বকে বিকৃত করা হয়েছে। দীর্ঘদিনের বাংলাদেশের সামাজিক সংহতিকে বিনষ্ট করা হয়েছে। এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলেই নারীরা, শিশুরা কেউ রেহাই পায়নি। এই মুক্ত খোকনের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় যেই সরকার আসবে, সেই সরকার যদি আবার হাসিনার মতো এই দেশে ফ্যাসিস্ট কায়েম করে, কখন কেন মেনে নেবে না, আবার রাজপথে লড়াই করবে। দেশে নানা ইস্যু তৈরি করে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে পতিত স্বৈরাচার ও তার দোসররা। এতে মদদ দিচ্ছে একটি গোষ্ঠী, এমনটা মনে করে বিএনপি। দলটির মতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ষড়যন্ত্র যেমন বাড়বে, তেমনি অস্থিরতার মধ্য দিয়ে তৈরি হবে রাজনৈতিক সংকট। প্রয়োজনে দাবি আদায়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন বিএনপির নীতি নির্ধারকরা। দেখুন জাহিদ রহমানের রিপোর্ট। নানা দাবিতে রাজপথে বিভিন্ন গোষ্ঠী। অন্তর্বর্তী সরকারের দিন যতই গড়াচ্ছে, বিশৃঙ্খলা ততই বাড়ছে। এই সবকিছু সরকারকে অস্থির করে তোলার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। জনগণও প্রস্তুত, আমরাও প্রস্তুত। যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক সংকট, ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। অতএব এ থেকেই তো প্রমাণ যে যদি যত বিলম্ব হবে ততই কিন্তু রাজনৈতিক সংকট বা ষড়যন্ত্র আরও বাড়বে। মনে হয় এর পেছনে পালিয়ে যাওয়া সরকারের অনুসারীরা এবং তাদের সঙ্গে প্রেম প্রীতি আছে, অবৈধ প্রেমের বন্ধন আছে, এরকম লোকজনরা বিভিন্ন জায়গায় বসে বসে এই কাজগুলো পরিচালনা করছে। জনগণের অধিকার ফিরিয়ে না দিতে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন বিএনপি নেতারা। সেজন্য দ্রুত সময়ে নির্বাচনের দাবি তাদের। এই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা একমাত্র করতে পারে জনগণ। যখন রোডম্যাপ ঘোষণা করা হবে তখন কিন্তু জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, এবং যখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে তখন কিন্তু এই সকল যে ষড়যন্ত্র জনগণই মোকাবেলা করবে। রাজনৈতিক সংকট তো তৈরি হবেই, কারণ রাজনৈতিক সংকটটা তৈরি করার জন্যই তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব বসে আছে। প্রধান উপদেষ্টা যেদিন বলে নির্বাচন হবে ডিসেম্বরে, সেই দিনই আরেকটা সংবাদ সম্মেলনে গিয়ে শফিকুল আলম বলে হয় ডিসেম্বরে, না হয় জুনে, মার্চে বা মাঝামাঝি সময়। জনগণের দাবি আদায়ে বরাবর বিএনপি সোচ্চার ছিল, আগামীতেও থাকবে বলে জানান তারা। 64টা জেলায় কিন্তু আমরা নির্বাচনের দাবিতে আমরা সভা করেছি, জনসভা করেছি, এবং ঈদের পরেও আমাদের স্থায়ী কমিটির সিদ্ধান্ত আছে যে আমরা নির্বাচনের জন্যে, বিভিন্ন দাবি আদায়ের জন্যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা দাবির জন্য এই সরকারের কাছে দাবি উত্থাপন করব, এবং এটা তো রাজপথেই করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না বলেও দাবি বিএনপির। এর মধ্যে বিভিন্ন রকমের তালবাহানা তৈরি করার চেষ্টা করছে, এটা খুবই উদ্দেশ্য প্রণোদিত। জাহিদ রহমান, RTV, ঢাকা। জালিয়াতি করে বোনের নামে সম্পত্তি দিতে চেয়েছিলেন শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ভুয়া নোটারি নথি ব্যবহার করে গুলশানের একটি ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন। দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে পাওয়া নথিপত্রের ভিত্তিতে বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এ তথ্য জানায়। বলা হয়, বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নির বানানো ওই নথিটি 2015 সালের। ভুয়া নোটারি নথি ব্যবহার করে তার বোনকে গুলশানে ফ্ল্যাট হস্তান্তর করেন। ওই নোটারি নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়। তবে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন আইনজীবী সিরাজ। জানান, টিউলিপ কিংবা আজমিনা সিদ্দিকের সাথে তার পূর্ব পরিচয় ছিল না। এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে গেল মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিষ্টির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ নিশ্চিত কিনা শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার পরই জানা যাবে। এই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আর আমাদের যে অপরাধী যারা ছিল, আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনো পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। এদিকে মাগুরায় আসিয়ার বাড়িতে এখনো চলছে শোকের মাতম। মা আয়েশা আক্তার মেয়ের মৃত্যুর শোকে শয্যাশয়ী আর বাবা বাকরুদ্ধ। তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন প্রতিবেশী সহ স্বজনরা। এ সময় তারা ধর্ষক ও আসিয়ার খুনিদের ফাঁসির দাবি জানান। এদিকে সকালে ধর্ষক হিটু শেখের বাড়িতে আবারও স্থানীয়রা হামলা করেছে। এ সময় তারা বাড়ির ইট খুলে নেন এবং গাছপালা কেটে ফেলেন। এলাকাবাসীর দাবি, যেখানে নির্মম এই হত্যাকাণ্ড হয়েছে সেই বাড়ির চিহ্ন তারা রাখতে চান না। এর আগের বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মেহেরপুর সদরের শিশু ধর্ষণ মামলার আসামি বায়েজিদের পক্ষ নিয়ে বাদীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই সুজয় কুমারের বিরুদ্ধে। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা থানায় আসলে দুজনকে মারধর করে ওই এসআই। প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র জনতা। এর আগে শিশুটির মায়ের করা মামলায় জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে বাদীকে নানাভাবে হুমকি দেয় আসামিরা। এমনকি ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেয় তারা। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক স্কুল ছাত্রের বিরুদ্ধে। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামশেদ নামে একজনকে ও লালমনিরহাটের হাতিবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টায় জহুরুল হক মোল্লা নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈদ সামনে রেখে আজ থেকে বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যান্য বছরের মতো অনলাইনেও এই টিকিট নিতে পারছেন যাত্রীরা। রাজধানীর গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টারে প্রথম দিনই যাত্রীদের লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে দেখা যায়। যাত্রীরা জানান, এখনো পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনা ভালো। এদিকে 24 মার্চে ট্রেনের আগাম টিকিট প্রথম 2 ঘন্টায় শেষ বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। শুক্রবার সকাল থেকে শুরু হলো ঈদ যাত্রার টিকিট বিক্রি। এর মধ্যে দিয়ে ঈদের ঢামাডোল বেজে গেল। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাত্রীরা ভিড় করছেন টিকিট নিতে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালের চিত্র এটি। আগাম টিকিট নিতে যাত্রীরা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা। টিকিট পেয়ে তৃপ্তির ছাপ যেন চোখে মুখে। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট না, কারণ আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, মাঝে মধ্যে দেখছি পাশ থেকে কেউ টিকিট নিয়ে চলে যাচ্ছে। এটা আমাদের জন্য আসলে কষ্টকর। যদি সব পরিবহন দিতে এবং সেটা অনলাইনে থাকতো তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো। সার্বিক ব্যবস্থাপনা যেহেতু আজকে প্রথম দিন টিকিট ছাড়ছে, মোটামুটি একটু জ্যাম গ্যাদারিং, তো একটু চিল্লাপাল্লাই আর কি, তাছাড়া সব মিলে কি জানি যাত্রীদের অভিযোগ, কিন্তু আমরা কোনো সময়ই ভাড়া বেশি নেই না। এদিকে বাসের মতো ট্রেনে শতভাগ অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে অনলাইনে টিকিট নিতে না পেরে ক্ষোভ জানালেন অনেক যাত্রী। অনলাইনে টিকিট আমরা পাই না, মানে এটা খুব ভোগান্তির শিকার হই আমরা। ক্লিক করলেও সেক্ষেত্রে হচ্ছে ঢোকা যাচ্ছে না, ঢোকার পরে হচ্ছে অনেক সময় আগেই শেষ হয়ে যাচ্ছে, মানে যখন ঢুকি তখন হচ্ছে যে আর পাওয়া যাচ্ছে না আর কি টিকিটটা, এরকম হচ্ছে। প্রথম 2 ঘন্টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের 85% টিকিট বিক্রি শেষ জানিয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার বলেন, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রী সাধারণ অনলাইনে টিকিট সংগ্রহ করতেছিলেন। আর এই আমার কাছে যে তথ্য আছে, 8টা থেকে 8:30টার ভিতরে 20 লক্ষের মতো হিট হচ্ছে। ইনশাল্লাহ আমরা এবারে ঈদযাত্রায় যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণ যাতে নিশ্চিত করতে পারি সেই চেষ্টায় আমরা সশস্ত্র থাকবো। ঈদের 7 দিন 4.5 লাখ যাত্রী পরিবহনে সক্ষম জানিয়ে স্টেশন ম্যানেজার আরও বলেন, যাত্রী চাহিদা রয়েছে 6 লাখেরও বেশি। বিপুল দেবরাই, RTV, ঢাকা। এবারে রোজায় অনেকটা স্বস্তি নিয়েই বাজারে কেনাকাটা করছে ভোক্তারা। সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। রোজার শুরুতে দাম বাড়তে থাকা বেগুন, শসা, মুরগির দামও কমতে দিকে। তবে সেঞ্চুরি পার করে বড় সাইজের লেবু হালি প্রতি বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। আগের সপ্তাহের মতো কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে মিনিকেট চাল। সাকিবুর রহমানের রিপোর্টে এর বিস্তারিত। রোজার আগে থেকে সরবরাহের সংকট দেখিয়ে অনেকটা উধাও ছিল সয়াবিন তেল। ভোক্তাদের ভেতরেও ছিল দাম বাড়ার ভয়। তবে দাম না বেড়েই বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের।
ঈদে বেশি প্রয়োজনীয় পোলাও চাল, সেমাই, চিনির বাজার এখনো নিয়ন্ত্রিত। চিনির দাম কমলেও অন্যগুলো বিক্রি হচ্ছে আগের দামেই। ঈদে তো চাহিদা হচ্ছে সেমাই, চিনি, পোলাও চাল, এগুলো সর্ব ভালো আছে, দামও স্থিতিশীল আছে। রমজান মাসের দিন আমি মনে করি যে আগের থেকে অনেকই ভালো হচ্ছে। মোটামুটি ভালোই আছে, গতবারে সেবার একটু ভালো। স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে মুরগির বাজারে। ব্রয়লার কেজিতে বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকায়। ব্রয়লার আর একটু কমলে 100-150 টাকা হলে সবচেয়ে ভালো ছিল। গত সপ্তাহ আমরা বেচছি 75-80, আজকে 90-80। বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন নতুন সবজি। গেল সপ্তাহে 100-র উপরে থাকলেও এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। ভেন্ডি চলছে 70 থেকে 80 টাকা কেজি, আর পটল আছে 80 থেকে 70 টাকা কেজি, পোস্তা আছে 70 থেকে 80 টাকা, করলা 90 থেকে 100 টাকা কেজি। প্রতি বছর রোজার এক সপ্তাহ পার হলে কমতে থাকে লেবুর দাম। যদিও এবারে চিত্র ভিন্ন। বড় সাইজের লেবুর হালি 150 ছুঁই। লেবুর দাম এবছর কমার সম্ভাবনা খুবই কম। লেবুর তো আর কিছু বলার নাই, এটা আকাশচুম্বী দাম। অন্য চালের দর না বাড়লেও মিনিকেটে কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। গত এক সপ্তাহ ধরে চিকন চালটার দামটা বেশি বেড়ে গেছে। ক্রেতার ভিড় না থাকলেও মাছের বাজারে চড়া ইলিশের দাম। অন্যান্য মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। রুই 2-2.5 কেজি সাইজগুলা 360, 500 গ্রাম সাইজ 1000 টাকা কেজি বিক্রি করতেছে। বড় আছে 1 কেজির উপর 1800 টাকা কেজি। গরু ও খাসির মাংসের অপরিবর্তিত বাজারে আছে ক্রেতা সংকট। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ধানমন্ডিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মশা আরিফিন সিদ্দিকের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। বাদ-জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। আরিফিন সিদ্দিকের শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এতে অংশ নেন। ধানমন্ডির গ্রিন রোডে বায়তুল আকসা মসজিদে বেলা 11টায় ডক্টর আরিফিন সিদ্দিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতরাত 11:15টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরিফিন সিদ্দিক। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। 2009 সালের 15ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসেবে নিয়োগ পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা সংগঠনের অভিযোগ এনেছে জাতিসংঘ। গাজায় যুদ্ধকালীন নারীদের স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি বাহিনী ধ্বংস করেছে বলে জানায় সংগঠনটি। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, পশ্চিম তীরের 54টি স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, জাতিসংঘের প্রতিবেদনই প্রমাণ করে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যা চালিয়েছে, তবে এটিকে অবান্তর বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এছাড়া গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার 2টি পৃথক স্থানে ড্রোন হামলায় 2 শিশু নিহত হয়েছেন। এছাড়া গাজার ধ্বংসস্তূপ থেকে 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে। খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগে কাল আলাদা ম্যাচে মাঠে নামছে আবাহনী ও মোহামেডান। বিকেএসপি 3 নম্বর মাঠে ব্রাদার্সের মুখোমুখি হবে আবাহনী। 4 ম্যাচে 3 জয় ও 1 হারে নামের পাশে 6 পয়েন্ট হান্নান সরকারের দলের। অন্যদিকে 4 ম্যাচে 1 জয় 2 পয়েন্ট নিয়ে 9 নম্বরে আছে ব্রাদার্স। এদিকে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লড়বে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে। টেবিলের শীর্ষে আছে রূপগঞ্জ, অন্যদিকে 4 নম্বরে আছে মোহামেডান। বিকেএসপির 4 নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। টেবিলের 3 নম্বরে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয় নিয়ে ফিরতে চাইবে প্রাইম ব্যাংক। এই ম্যাচ জিতলে টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি হবার সুযোগ থাকছে প্রাইম ব্যাংকের সামনে। সবগুলো ম্যাচ শুরু সকাল 9টায়। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সব।